যদি তিনিও শুনতে পেয়ে থাকেন, যদি তার কান দুটোর মধ্যে মমতা ব্যানার্জি না ঢুকে গিয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব যে আপনার এলাকার মধ্যে যে অপরাধ হয়েছে, যে অপরাধী, সে প্রধানমন্ত্রী হতে পারে, সে মুখ্যমন্ত্রী হতে পারে, আর এই পাড়ায় বা এই অঞ্চলের প্রধান বা মেম্বার হতে পারে, কোন দলের আমার জানার দরকার নেই। আপনার দায়িত্ব আইনের পদক্ষেপ নেওয়া, আর না নিলে আমি বুঝে নেব আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হয়। বুড়ির মোড়ে করার জন্য আমি যে ছিলাম, তাই আমার প্রধান সাহেব তার বাড়ি থেকে আমাকে ডেকে আমার বাবাকেও ডেকেছিল, আমিও ওখানে ছিলাম, এবং আমাকে অনেক বড় ছোট গালাগালি তার ভাই দিয়েছে, গায়ে হাত তুলেছে। এই যে আমি একটা সম্প্রীতি সভা আমার বাড়ির ভিতরে ডেকে বিভিন্ন ধরনের তিনি প্রশ্ন করছে, এটা কি কারণে করছো? আমি বারবার বলি যেটা সম্প্রীতি সভা, তার সত্ত্বেও আমার গায়ে হাত তুলেছে। তাই আমি তাদের ভয় করিনি। আগামী দিনে আমি আরো বড় ধরনের আরো আন্দোলন করবো এই বুড়ির মোড়ে, তাই আমি ভয় করিনি। আমার যদি তিনিও শুনতে পেয়ে থাকেন, যদি তার কান দুটোর মধ্যে মমতা ব্যানার্জি না ঢুকে গিয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব যে আপনার এলাকার মধ্যে যে অপরাধ হয়েছে, যে অপরাধী, সে প্রধানমন্ত্রী হতে পারে, সে মুখ্যমন্ত্রী হতে পারে, আর এই পাড়ায় বা এই অঞ্চলের প্রধান বা মেম্বার হতে পারে, কোন দলের আমার জানার দরকার নেই। আপনার দায়িত্ব আইনের পদক্ষেপ নেওয়া, আর না নিলে আমি বুঝে নেব আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হয়। যতক্ষণ আপনি ওই উর্দিতে পড়ে আছেন, তখন আপনি আইনের পোশাক পরে আছেন, কোন রাজনৈতিক দলের ঝান্ডা ধরে নেই। আর এই বাবুলাল সাহেব, এই সাদ্দাম সাহেব যে মিটিং আয়োজন করেছে, একটু যদি কদিন আগে পেছনে চলে যাই, কলকাতার বুকে একটা বড় মিছিল ডেকেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি এসআইআর এর বিরোধিতা করছেন। বাবুলাল তো এসআইআর সম্পর্কেই মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছে, সে তো মিটিং সেই জন্য করতে চেয়েছে। তাহলে আপনার সঙ্গে বিরোধ কোথায়? আমরা সে কথাই বলার চেষ্টা করছি যে আসলে আপনি একজন ছদ্মবেশী, আপনি ভেকধারী, আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। আর এই প্রতিটি নির্বাচন এলে আমরা জানি, যারা এখানে বয়স্ক মানুষ আছেন, যারা কম বয়সী ছেলে মেয়েরা আছেন, তারা প্রত্যেকেই আমরা জানি, সে পঞ্চায়েত নির্বাচন হতে পারে, সে বিধানসভা নির্বাচন হতে পারে, সে লোকসভা নির্বাচন হতে পারে, প্রতিটি নির্বাচনের আগে এই ভোটার লিস্টে সংশোধন হয়, ভোটার লিস্টে নতুন নাম ঢোকে, যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ যায়, এটা নতুন কোনো ঘটনা নয়। তাহলে এই এসআইআর নাম দিয়ে কি ভয় ছড়ানো হচ্ছে? দেখুন, পাড়ায় পাড়ায় যারা আছেন, বাস করেন, প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আজকে মা বোনেরা রাস্তায় নেমে এই মিটিং শুনছেন, কারণ একটা চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করাই হচ্ছে ওদের কাজ। আর এই সাদ্দামদের কাজ হচ্ছে এই আতঙ্ক থেকে আপনাকে মুক্ত করা, যাতে আপনি স্বাধীনভাবে আপনার সিদ্ধান্ত নিতে পারেন। যদি ভয় থাকে, যদি মনে ডর থাকে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। একটু মনে করে দেখুন যে নির্বাচনের আগে, এই নির্বাচনের আগেই দেখবেন এই আমার দেশের যারা, আমি বলি আরএসএস হচ্ছে আমার দেশ চালাচ্ছে, এটা আমি সর্বত্র বলে বেড়াই এখন। আর মুসলিমদের, হিন্দুদের, দলিতদের যা যেখানে আছে, সবাইকে এটা বুঝতে হবে যে আসলে লড়াইটা কার সঙ্গে কার হচ্ছে। এইখানে দেখুন, আমার আগে একজন দলিত ভাই বলে গেলেন, আমরা এখানে যেখানে মিটিং করছি বেশিরভাগ অংশই আমার মনে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি। তাহলে দলিত ভাইও যে ভয় পাচ্ছেন, মুসলিম সম্প্রদায়ের ভাইও সেই একই ভয় পাচ্ছেন। আর এই দলিত, মুসলিম, আদিবাসী সবাইকে যদি এক জায়গায় করা হয়, তাহলে এর সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে 60%।
তাহলে 60% লোক যদি এক জায়গায় জড়ো হয়ে যায় তাহলে ভোটের সিদ্ধান্তটা অন্যরকম হয়ে যাবে। আর তাই এদেরকে ভয় দেখাতে হবে, আলাদা করতে হবে। মূল লক্ষ্য হচ্ছে এখানে আপনাকে ওই 2 মাস আগে দেখেছি মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, মালদায় দাঙ্গা হয়েছে, বসিরহাটে দাঙ্গা হয়েছে। এই দাঙ্গা হিন্দু মুসলিমের দাঙ্গা বাদিয়ে ভাগাভাগি করা। আসলে 5 বছর পর পর সংবিধানে যে আপনার ভোটের অধিকার দেওয়া আছে, এই ভোট অধিকার আপনি প্রয়োগ করবেন। 5 বছর আপনার যে অভিজ্ঞতা হয়েছে, যারাই শাসন ক্ষমতা থাকুক, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, অন্য যে কোনো দল হতে পারে, যারাই শাসন ক্ষমতায় থাকুক, তার যে শাসন পরিচালনা থেকে তা আপনার জীবনে যে অভিজ্ঞতা হয়েছে, আপনি 100 দিনের কাজটা পেয়েছেন কিনা, আপনি রেশনটা পেয়েছেন কিনা, আপনার বাড়ির পাড়ায় বার্ধক্য ভাতাটা পাচ্ছে কিনা সঠিক লোক, আপনার যে ঘরের টাকা আসে সেই টাকার বখরা দিতে হয়েছে কিনা, এই সব বিশ্লেষণ করবেন। পাট্টা টাকার কাছে যাচ্ছে, বর্গাদার তার চাষ করতে পারছে কিনা। এই পাড়ায় পাড়ায় সাউথ চব্বিশ পরগনা আমি খবর আসে আমার কাছে, জমির দালালি শুরু হয়েছে, জমির হাঙররা জমি দখল করে নিচ্ছে। এই যা অভিজ্ঞতা 5 বছর ধরে আপনার হলো, সেই অভিজ্ঞতার নিরিখে আপনাকে ভোটটা দিতে হবে পরের বছর। তার কারণ আমরা বলি আমার দেশটা হচ্ছে প্রজাতন্ত্র। একটু একটু মন দিয়ে শুনবেন, আমার দেশটা আমরা বলি প্রজাতন্ত্র। তার মানে আমার দেশে কোনো রাজা নেই, মমতা ব্যানার্জি আমাদের রানী নয়, নরেন্দ্র মোদী নয়, আমরা তাদেরকে রিপ্রেজেন্টেটিভ, আমাদের নির্বাচিত প্রতিনিধি করে ওখানে পাঠিয়েছি। ফলে আমরা যাকে নির্বাচিত সেই এই 5 বছর পর আপনার কাছে সেই অধিকার আসে। আর যখনই এই অধিকার আসে তখন আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সকালে বাড়ির পাশে বা বাড়ির মধ্যেও যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে যান, একটা ছেলে সে যদি একটু বেশি অর্থবান হয় আর একটা ছেলে যদি একটু কম অর্থবান হয়, গরিব হয়, দেখবেন এই যে অর্থবান ছেলে সে বাড়িতে সিদ্ধান্ত নিচ্ছে বেশি। দেখবেন যার কাছে পয়সা বেশি আছে, যার কাছে শক্তি বেশি আছে, সে বেশি সিদ্ধান্ত নিচ্ছে। তার মানে এই শক্তি দিয়ে, ভয় দিয়ে, অর্থ দিয়ে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সেটাকে আটকানো হয়। কিন্তু আপনাকে তো সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তার কারণ এটা তো প্রজাতান্ত্রিক দেশ। আপনাকে তো সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আপনার যে প্রতিনিধি ওখানে আগামী 5 বছর শাসন করবে, সেই সিদ্ধান্ত তো ভুল হবে। তাহলে যে ছেলে আমার এখানে পাড়ায় ক্ষমতা দেখাচ্ছে, যে ছেলে বাড়িতে ক্ষমতা দেখাচ্ছে, যে অর্থে বল হতে পারে, বাহুবল হতে পারে, তার বাহুবল বা অর্থবলের ভিত্তিতে কোনো নির্ণয় করা যাবে না। নির্ণয় করতে হবে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে। কে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সঠিক হয়, সেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেইখানে আটকাতে হবে, সেইখানে আটকাতে গেলে ভয় দেখাতে হবে। আর তাই তো গত 2024-এ যে নির্বাচনী তালিকার ভিত্তিতে আপনি ভোট দিয়েছেন, সেই নির্বাচনী তালিকাকে আজকে ওরা অগ্রাহ্য করছে। আসল উদ্দেশ্য বিহারের নির্বাচন থেকে বুঝেছেন, আমি বাড়াতে চাই না, অনেকক্ষণ ধরে শুনছেন আপনারা। আসল উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ভয় দেখানো, যে ভোটার তালিকা থেকে বাদ গেলে আপনি দেশের আর নাগরিক থাকবেন না, এরকম একটা ভয় দেখানোর চেষ্টা চলছে। একটা কথা ভালো করে বুঝে নিন, বিশ্বাস করতে শুরু করুন আজকের দিন থেকে। এই ভোটার তালিকায় 9 তারিখে যারা বেরোবে, এটা খসড়া তালিকা। তারপরে আপনার অবজেকশন দেওয়ার ক্ষমতা আছে, সেই অবজেকশনের পরে পরিবর্তন হবে, আবার সংশোধনী বেরোবে। আর তারপরও যদি আপনার তালিকায় নাম না থাকে, তাহলেও আপনি এদেশেরই নাগরিক থাকবেন। যারা ভয় দেখাচ্ছেন যে এই দেশের নাগরিক থাকবেন না, তাদের কথায় পা দেবেন না। কেউ আপনার নাগরিকত্ব সিদ্ধান্ত নিতে পারে না এই নির্বাচন কমিশন। এই গাড়িটা আটকে গেল কেন? ছেড়ে দিন রাস্তাটা। যে কথা বলার, যে আসলে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। আর ভোটার তালিকায় নাম না থাকলেও এই নির্বাচনের পরও ফর্ম 6 ফিল আপ করে আপনি আবার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। ফলে যারা ভয় দেখাচ্ছেন, আপনার সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে, আগামী নির্বাচনে আপনাকে ভয় দেখাচ্ছে, তাদের ভয়ে পা দেবেন না। আর একটা কথা না বললে হবে না, সেটা হচ্ছে অনেকের কাছে, আমার কাছেও নেই ভোটার, আমার বার্থ সার্টিফিকেট নেই।
তাহলে বার্থ সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই। পাসপোর্ট কার কাছে থাকে? বড় কাছে থাকে। আমার সরকারি চাকরি করি না, তাহলে সরকারি চাকরি ডকুমেন্ট আমার কাছে নেই। তাহলে আছে নাকি আমার কাছে? পাট্টা আমি সবাই পাইনি আমরা, তাহলে পাট্টার কাগজও নেই। যতগুলো তালিকা দিয়েছে 11খানা ডকুমেন্টের, শুধু পাট্টা ছাড়া গরিব মানুষের কাছে আর কোনো ডকুমেন্ট থাকার কথা নয়, যদি সরকারি চাকরি না হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে আধার কার্ডটা ঢুকিয়েছে, আধার কার্ডটা হয়তো সবার কাছে আছে। আর একটা জিনিস ওখানে দেওয়া আছে, ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেটটা আপনি পেতে পারেন যে কোনো এলাকায় 6 মাস থাকলে সেই ডোমিসাইল সার্টিফিকেট পেতে পারে। শুধু যদি কারোর কাছে না থাকে, এই ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে হবে। পাড়ায় পাড়ায় ক্যাম্প করুন, আপনারা মিলেই ক্যাম্প করুন, শিক্ষিত লোকদের সঙ্গে নিন, আমাদের সাহায্য নিন, নিয়ে এই সার্টিফিকেটগুলো তুলুন যাতে ইনক্লুড করা যায়। এটাই আসল কাজ এখন আপাতত। যারা ভয় দেখাচ্ছে তাদেরকে যদি উল্টে ভয় দেখাতে হয়, তাহলে এক জায়গায় থাকতে হবে আর সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, যা যা প্রয়োজনীয় তা করতে হবে। আমি যে তালিকার কথা বললাম, এখান থেকে এইটুকু বুঝে নিতে আপনাদের অসুবিধা নেই। আসলে গরিব মানুষ যাদের এত এই 5 বছর নিজেদের মনে ক্ষোভ তৈরি হয়েছে, ভোটটা এবার শাসক দলের বিরুদ্ধে দিতে চায়, তাদেরকে ভয় দেখিয়ে কুক্ষিগত করা, তাদেরকে ভয় দেখিয়ে নিজেদের আওতায় নিয়ে আসা, এইটা হচ্ছে উদ্দেশ্য।